আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বেশ কিছুদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে বেশ অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়াতে আমারও ভিডিও বানানোতে কিছুটা ভাটা পড়েছে। তারপরও আমরা চেষ্টা করছি নতুন করে আবার ভিডিও পাবলিশ করার জন্য। আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি, অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2 অর্থাৎ মুনাফা অধ্যায়ের 3 নম্বর পর্বটি। ইতিপূর্বে দুটি পর্ব আমরা শেষ করে ফেলছি, যেখানে আমরা 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করেছি। আজকে বলতে আজকে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের 3টি অঙ্ক বাকি আছে, অর্থাৎ 12, 13 এবং 14। এই 3টি অঙ্ক শেষ করে 2.2 শেষ করে দেব। তাহলে চলো আমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করার চেষ্টা করি, কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো অঙ্ক শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে অঙ্কে প্রশ্নে কি চাইছে সেটা ভালোভাবে বোঝা। তার মধ্যে চক্রবৃদ্ধি কথা যেখানে থাকে সেখানে আমাদের একটু অধিক মনোযোগী হতে হবে, কারণ অনেকেই আছে পাটিগণিতকে কঠিন মনে করে শুধুমাত্র এই মুনাফা অধ্যায়ের কারণে। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছেও এই অধ্যায়গুলো খুব কঠিন লাগতো। এখনও বোঝানোর ক্ষেত্রে অন্যান্য অধ্যায়ের তুলনায় এই মুনাফা অধ্যায় বোঝাতে আমার একটু বেগ পেতে হয়, কারণ আমি নিশ্চিত না সবাই আসলে বুঝতে পারছি কিনা। তো খেয়াল করো, এখানে প্রশ্নটা যদি আমরা একটু মন দিয়ে পড়ি, যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা, অথবা আমরা ধরে নিলাম এক ব্যক্তি এক ব্যাংক থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তাকে আর কত টাকা ঋণ থাকবে। এখন কথাটা হচ্ছে গিয়ে দেখো, শুরু করছে কিন্তু কয় টাকা নিয়ে? 5,000 টাকা নিয়ে। আমরা অঙ্ক শুরু করার আগে একটু বিশ্লেষণ করি। 5,000 টাকা উনি ঋণ নিল। 8%-এ 1 বছর পরে সেই 5,000 টাকা কিন্তু বেড়ে যাবে। আবার এখানে যে 1 বছর পরে যে টাকাটা হবে, দ্বিতীয় বছরে কিন্তু সেটা হবে শুরুর টাকা। তখন সে কি করলো? এখানে কিছুটা টাকা ব্যাংকে পরিশোধ করলো, অথবা ঋণদান সংস্থাকে পরিশোধ করলো। তো পরিশোধ করার পরে তার কিছু টাকা বাকি থাকবে, সেটা আবার কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। দ্বিতীয় বছর শেষে আবার একটা নতুন টাকা হবে। তো এই হচ্ছে কার্যকলাপ। তো আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি, আমরা প্রথমে একটু বেসিক জিনিসগুলো লিখে ফেলি যে কি কি জিনিস এখানে আমাদের আছে। 1 নাম্বার হচ্ছে কি আমরা জিনিস পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 8%, অর্থাৎ মুনাফার হারটা পেলাম। মুনাফার হার বলি বা বার্ষিক হার বলি, যাই বলি। এছাড়া 5,000 টাকা, এটা হচ্ছে গিয়ে আসল, কারণ এই টাকাটা যে ব্যক্তি নিয়েছে তখন তার কাছে এটা শুরুর টাকা ছিল। এখন একটা জিনিস হচ্ছে, কেউ যদি কোনো টাকা ঋণ নেয়, কেউ যদি 5,000 টাকা ঋণ নেয়, খেয়াল করে দেখো, 5,000 টাকা যদি ঋণ নেয় তাকে কিন্তু পরিশোধ করতে হবে আরও বেশি, কারণ তাকে ব্যাংকে বা ঋণদান সংস্থাকে 8% হারে সুদ দিতে হবে। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমে কিছু জিনিস লিখে ফেলি। 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 12 নাম্বার। আচ্ছা, প্রথম যে কথাটা সেটা হচ্ছে গিয়ে 2টা কাজ। এক হলো গিয়ে যে প্রথম কিস্তি দেওয়ার পরে, এখানে প্রশ্নটা কি, দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার আর কত টাকা ঋণ থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে প্রথম কিস্তি দেবে 1 বছর পর, দ্বিতীয় কিস্তি দেবে হলো দ্বিতীয় বছরে গিয়ে। তো আমরা যদি এভাবে লিখি যে প্রথম ক্ষেত্রে কি সেটা খেয়াল করো, যে প্রথম ক্ষেত্রে ঋণের পরিমাণ, তাই না? ঋণের পরিমাণ, যেহেতু এটা তার কাছে আসল, পি দ্বারা প্রকাশ করা হলো, সেটা কত? 5,000 টাকা। ওকে, এই একটা জিনিস গেল। এখন তারপরে কি আছে? তারপরে হচ্ছে মুনাফার হার অথবা হার। আমরা লিখি হার, যেটা আমরা 8 দ্বারা প্রকাশ করি, সেটা কত? 8%, অথবা আমরা লিখতে পারি 8/100। আরও যদি আমরা সহজ করতে চাই, আপাতত সহজ করার দরকার নেই, অথবা আমরা লিখতে পারি কত, সেটা যে 4 দোকানে 8 আর 4 25-এ
100 অর্থাৎ 2/25। এখন প্রতি বছর, তাই না? তাহলে আমরা সময় ধরে নিলাম n সমান 1 বছর। তো একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো যে জিনিসটা আছে যে টাকা এবং বছর, এই যে ইউনিট আছে মানে পরিমাপের ক্ষেত্রে বা আসলের ক্ষেত্রে যে জিনিসটা টাকা, আবার সময়ের ক্ষেত্রে বছর, এটা কিন্তু আমাদের ঠিক মতন লিখতে হবে। এরপরে খেয়াল করো যে চক্রবৃদ্ধির সূত্রটা যদি আমরা জিনিস হিসাব করি, তো প্রথম বছরের ক্ষেত্রে সেটা কি হবে, যে আমরা জানি, দেখো আমরা জানি সেটা কি, যে চক্রবৃদ্ধি মূলধন, তাই না? চক্রবৃদ্ধি মূলধন সেটা কত, সেটা সি সমান হচ্ছে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n। তো সুতরাং প্রথম বছরান্তে এটা কি হবে, প্রথম বছরান্তে হবে হলো গিয়ে পি কত, 5000, তাই তো, ইন্টু 1 যোগ আর কত, আর হচ্ছে 2/25 টু দি পাওয়ার n, n মানে 1। ওকে, এখন পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে 5000, আর এই জায়গাটাতে আমরা যে জিনিসটা লিখতে পারি, আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই তাহলে যে জিনিসটা আমরা পাচ্ছি, খেয়াল করো যে 2কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত, 0.08, তাহলে এখানে আসতেছে 1.08 1, অর্থাৎ এটাকে যদি আমরা এখন ওই 1.08 তো সবচেয়ে ভালো হয় যেহেতু বাংলা ইংলিশ মিক্স না করে 0.8, তার মানে এটা হবে 8। আচ্ছা, এখন এটাকে যদি আমরা 5000 দ্বারা গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, খেয়াল করো, 1.08 ইন্টু 5000, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে 5400, তাহলে 5400 টাকা। তো খেয়াল করো, মানে 5000 টাকা নিল এক বছরের পরে, কিন্তু সেটা গিয়ে দাঁড়ালো 5400 টাকা। এখন কথা হচ্ছে যে প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করেন। তাহলে আমরা যদি লিখি প্রথম কিস্তির পর, প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে, সেটা কত, খেয়াল করো, 5400 বিয়োগ কত টাকা পরিশোধ করে, 2000 টাকা, তাহলে কত থাকলো, তাহলে থাকলো হচ্ছে 3000, এটা হলো টাকা, তাহলে 3400 টাকা। ওকে, আমাদের একটা বড় কাজ হয়ে গেল। এখন খেয়াল করো যে প্রথম বছর শেষে চিন্তা করে দেখো, ঋণ নিয়েছিল কত টাকা, ঋণ নিয়েছিল হচ্ছে গিয়ে 5000 টাকা। তো এক বছর পর সেইটা 2000 টাকা শোধ করার পরে এখনো বাকি থাকছে কত, 3400 টাকা। তো এখন আমরা আবার যে কাজটা করব, যে দ্বিতীয় ক্ষেত্রে, খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে যে দ্বিতীয় বছরের ঋণের পরিমাণ, দেখো প্রথমে পি ছিল 5000, এখন P1 ধরলাম 3400 টাকা। ওকে, এখন তো মুনাফার হার তো যা আছে তাই, সময় হচ্ছে গিয়ে এখানে দ্বিতীয় বছর শেষে আমাদের কত ঋণ বাকি থাকছে সেটা বের করতে হবে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সি, এখানে C1 ধরলাম, P1 ইন্টু
কি 1 যোগ r টু দি পাওয়ার n। তো P1টা কত 3400। ওকে, 1 যোগ আর কত 8%। 8% মানে কি 8% মানে হচ্ছে 2/25 আর n হচ্ছে 1 বছর। যেহেতু লিখে দেই আমরা, যেহেতু কি r সমান 8% আর n সমান 1 বছর। ওকে, এখন আমরা যে ক্যালকুলেশনটা করব ক্যালকুলেটরের সহায়তা নিয়ে, যে 2/25 এটা তো আমরা জানি, সেটা কত, সেটা হচ্ছে 0.08, তারপর যোগ হচ্ছে 1, তাহলে কত পাইছি আমরা 1.08। এখন গুণ কত হবে 3400, তাহলে কত দাঁড়ালো 3600 কত 3672 টাকা, 72 টাকা। এখন দ্বিতীয় কিস্তি শোধের পর ঋণ রয়েছে 3672 বিয়োগ, যেহেতু 2000 টাকা করে দেয় তাই না, তাহলে 3672 থেকে বাদ যাবে 2000 টাকা, তাহলে কত থাকছে, তাহলে থাকছে হচ্ছে 1672 টাকা। তো প্রশ্নটা যদি আবার খেয়াল করো, যেখানে ছিল যে প্রতি বছর, খেয়াল করো প্রতি বছর 2000 টাকা করে পরিশোধ করে দ্বিতীয় কিস্তি, তার মানে কি দ্বিতীয় কিস্তি মানে কি প্রথম কিস্তিতে দিছে 2000 টাকা, পরের কিস্তিতে দিছে আরও 2000 টাকা, এই মোট 4000 টাকা দেওয়ার পরে কথা হচ্ছে পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, তাহলে তার ঋণ থাকবে হচ্ছে কত 1672 টাকা। এই যে 1672 টাকা তার ঋণ থাকবে। এই হচ্ছে আমাদের 2.2 এর 12 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বাস্তব জীবন সম্বন্ধে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কাজে ব্যাংকের থেকে অথবা বিভিন্ন ধরনের সংস্থা থেকে ঋণ গ্রহণ করে থাকি, এবং ঋণ গ্রহণ করার সময় আমরা অনেকে মারামারি করি এই কারণে যে এত টাকা নিলাম কেন এর থেকে সেই হিসাবে বেশি দিলাম। আসলে যে এখানে একটা মুনাফা বা একটা ইন্টারেস্টের ব্যাপার থাকে 8%, এটা নিয়ে অনেকে চিন্তা করি না। তো অবশ্যই চিন্তা করতে হবে, ঋণ নেওয়ার আগে বুঝতে হবে যে আমি কত টাকা ঋণ নিছি এবং কত টাকা আমাকে শোধ করতে হচ্ছে। তো 12 নম্বর অঙ্কটা শেষ, চলো আমরা এখন 13 নম্বর অঙ্কটা করি। যদি এই অঙ্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই যে হোম অফ ম্যাথ, এই হোম অফ ম্যাথে 2টা অপশন রয়েছে, একটা কি, একটা হচ্ছে এফবি পেজ আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো তোমাদের যেখানেই ভালো মনে হয় কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার, অথবা প্রয়োজন পড়লে নতুন আরেকটি ভিডিও করব। তো চলো আমরা 13 নম্বর অঙ্কটা করি। এই অধ্যায়ে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, একটা হচ্ছে 13 নম্বর এবং অপরটি হচ্ছে 14 নম্বর। এখন আমরা 13 নম্বর সৃজনশীল প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। একটা সৃজনশীল প্রশ্ন করা মানে হচ্ছে গিয়ে অনেকগুলো পয়েন্ট সম্বন্ধে খুব ভালো ধারণা নেওয়া। তো এখানে প্রশ্নটা হচ্ছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে গিয়ে 20,280 টাকা। খেয়াল করো, এই সবৃদ্ধি মূলটা হচ্ছে গিয়ে কি, এই যে 1 বছরান্তে বলি বা 2 বছরান্তের সবৃদ্ধি মূল কি, এটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মূল। তো আমাদের এখন কি করতে হবে, এইটার মাধ্যমে বের করতে হবে একটা প্রশ্ন, সেটা কি ক নম্বরে আছে, মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। অর্থাৎ উদ্দীপকে যা আছে সেটা আপাতত আমাদের লাগবে না, আমাদের শুধু লিখতে হবে মুনাফা নির্ণয়ের সূত্রটা কি। তো ক নম্বর অঙ্কটা করার আগে একটা জিনিস একটু বলে রাখি, যখনই বলবে যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো, শুধু মুনাফা কথা মানে হচ্ছে গিয়ে সরল মুনাফা। ওকে, শুধু মুনাফা মানে হচ্ছে সরল মুনাফা। তো এটার উত্তরটা কি হবে, খেয়াল করো, যে আমরা জানি আসল সমান হচ্ছে কি, আসল হচ্ছে আসল বা মূলধন,
মূলধন সমান হচ্ছে পি, তারপরে হচ্ছে সময় হচ্ছে কি এন, তারপরে মুনাফা হার সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর। এই জিনিসগুলো আমরা জানি। তাহলে সরল মুনাফা আই সমান হচ্ছে পি এন আর। ওকে, এখানে একটা জিনিস লিখে রাখি আমরা, বিশেষ দ্রষ্টব্য। খেয়াল করো, বিশেষ দ্রষ্টব্য কি, শুধু মুনাফা বলতে কি সরল মুনাফা বুঝায়। ওকে, আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর সলভ। এখন আমরা খ নম্বর উত্তরটা করার চেষ্টা করব। তো খ নাম্বারটাতে বলছে যে মূলধন নির্ণয় করো। তো মূলধন কোত্থেকে আমরা নির্ণয় করব? আমরা মূলধন নির্ণয় করব, এখানে লেখা আছে যে 1 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে কি 19,500 টাকা, আর 2 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে কত 20,280 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা মূলধন মানে পি বের করব। কিভাবে সেটা খেয়াল করো। সেটা হচ্ছে কয়েকভাবেই করা যায়। তো দেখি আমি একটা নিয়মে এখন করছি, তোমাদের পছন্দ হয় কিনা। তো প্রথম কথা হচ্ছে এখানে বলছে কি সবৃদ্ধিমূল, দুইটা জায়গাতেই সবৃদ্ধিমূল কথাটা লেখা আছে। তো আমরা যদি এভাবে লিখি যে আমরা জানি সবৃদ্ধিমূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন খেয়াল করো, এখানে প্রথম বছরান্তে কি হবে? খেয়াল করো যে প্রথম বছরান্তে এটার সবৃদ্ধিমূল হচ্ছে সবৃদ্ধিমূল কি প্রথম বছরান্তে সবৃদ্ধিমূল কত টাকা? 19,500 টাকা। তাহলে সময়টা কি হবে এখানে? সময় এন সমান 1 বছর। তো আমাদের বের করতে হবে কি, এই পি বের করতে হবে। তাহলে প্রথম যে কাজটা আমরা করতে পারি, সুতরাং আমরা যদি লিখি এইভাবে যে পি ইন্টু এন 1 যোগ আর, যেহেতু 1 বছর সমান হচ্ছে 19,500 টাকা। 19,500 টাকা হবে এটা, তাহলে এটা হবে 5 টাকা। এটাকে আমরা ধরলাম সমীকরণ 1। আবার দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধি মূল কত? দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে 20,280 টাকা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুতরাং পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার দ্বিতীয় বছর, যেহেতু তার মানে এটা হচ্ছে 2। তাহলে কত লিখবো আমরা? 2 সমাধান হচ্ছে 19,500 টাকা। এটাকে আমরা ধরলাম সমীকরণ 2। তো আমাদের কথাটা কি? কথাটা হচ্ছে আমাদের বের করতে হবে পি। তো আমরা একটা কাজ করি, আমরা যদি এটাকে বের করতে চাই, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে
সমীকরণ দুইকে এক দ্বারা ভাগ করে পাই। যদি ভাগটা করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে আসছে হচ্ছে পি 1 যোগ আর স্কোয়ার, আর নিচে আছে কি পি 1 যোগ আর সমান, উপরে হচ্ছে এখানে কত 20,280 আর এখানে আছে 19,500। ওকে, তাহলে খেয়াল করো এখানে কি আসতেছে, এই পি আর এই পি কাটা আর স্কোয়ার আছে, এখানে একটা আছে, অর্থাৎ এখানে থাকতেছে বা 1 যোগ আর, তাই তো, সমান এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি খেয়াল করো, কত দিয়ে ভাগ করবে, আমরা একটু যদি ক্যালকুলেট করি যে দেখা যায় কত দ্বারা ভাগ করা যায়, অথবা আমরা যদি ডাইরেক্ট ভাগও করে দিই তাতেও কোনো সমস্যা নেই। সেটা কি আছে 20,280 ভাগ 19,500, তাহলে কত দাঁড়াচ্ছে 1.04, তাহলে দাঁড়াচ্ছে কি বা আর সমান কি, আর সমান হচ্ছে 1.04 বিয়োগ 1 সমান হচ্ছে 0.04, এটা দাঁড়ালো। এটা আমরা কি পাইলাম, রেটটা পেয়ে গেলাম, দেখো আর পেয়ে গেলাম কত 0.04। এখন যে কোনো একটা সমীকরণে যদি এটা আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে সমীকরণ 1 এ আর ইকুয়ালস টু 0.04 বসিয়ে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 1 নং সমীকরণে কি ছিল পি 1 যোগ আর সমান হচ্ছে 19,500, বা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি পি যোগ পি ইন্টু কত, অথবা আমরা যেটা করতে পারি আমরা লিখতে পারি পি 1 যোগ 0.04 সমান হচ্ছে 19,500, বা এটা আসতেছে কত 1.04 পি সমান 19,500, বা পি সমান হচ্ছে 19,500 ডিভাইডেড 1.04, তাহলে আমরা কত পাচ্ছি খেয়াল করো যে 19,500 ভাগ 1.04, তাহলে কত আসতেছে 18,750 টাকা। এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যে মূলধন কত, অর্থাৎ 1 বছর অন্তে সবৃদ্ধি মূল হয়ে গেছে 19,500, 2 বছরে হয়ে গেছে 20,280, তাহলে মূলধন আমরা বের করলাম কত 18,750। প্রশ্ন যদি এটাও থাকতো যে হার কত, হারও আমরা কত পাইছি, আমরা আর সমান পাইছি 0.04, অর্থাৎ 0.04, এটা ছিল আমাদের হার। তো এই হচ্ছে আমাদের আজকের 13 নম্বরের খ অঙ্কটি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আর একটা অঙ্ক আছে 13 নম্বরের গ নম্বর অঙ্কটি, চলো সেটাও আমরা আস্তে আস্তে করে ফেলি। তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট 2টা বছরের 2টা সমীকরণকে ভাগ করছি, ভাগফল থেকে পি এর মানটা বের করে ফেলছি। এই ছিল আজকের খ নম্বর অঙ্কটি। চলো আমরা গ নম্বর অঙ্কটা করে ফেলি। মুনাফা অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো, বা অনেক সময় দেখা গেছে সিঙ্গেল প্রশ্ন থাকলেও খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের ক্লাস 9এও কাজে লাগবে। সেটা হচ্ছে যে সরল মুনাফা
ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা পারা মানে হচ্ছে গিয়ে তোমার সরল মুনাফা সম্বন্ধেও একটা ধারণা হয়ে যাচ্ছে, প্লাস চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধেও ধারণা হয়ে যাচ্ছে। তো গ নম্বর প্রশ্নটা হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা এখন যেটা করতে পারি যে আমরা এখন গ নাম্বার অঙ্কটা করব এবং প্রথমে যে জিনিসটা আমরা লিখব যে আমরা কি খ হতে পাই, সেটা কি একটা জিনিস খেয়াল করো যে খতে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে এই যে আর সমান, খেয়াল করো আমরা খতে যেটা পেয়েছিলাম যে আর সমান এই যে অঙ্ক এই লাইনটুকু করেছিলাম যেখানে একটা অংশ ছিল আর সমান এই যে কি 0.04 অর্থাৎ 0.04, এটা হচ্ছে আর এর মান। তো আমরা এখানে প্রথম যে জিনিসটা লিখে ফেলবো যে আমরা খ হতে পাই আর সমান 0.04। ওকে, এইটুকু আমাদের হয়ে গেল। তারপরে আবার কি আছে, এটা হচ্ছে হার। তারপরে মূলধনটা কত হবে, মূলধন এটাও আমরা কোথায় পেয়েছি, খতে পেয়েছি। মূলধন পি সমান কত, 18,750 এবং এটা কি, এটা অবশ্যই টাকা। এখন এরপরে কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে 3 বছর পর, অর্থাৎ দেয়া আছে কি, দেয়া আছে সময় n সমান 3 বছর। তো খেয়াল করো প্রথম প্রশ্নটা হচ্ছে কি, প্রথম প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো এখান থেকে আমরা খুব সহজে সরল মুনাফাটা বের করতে পারবো। সেটা কি, আমরা জানি সরল মুনাফা কি, আই সমান পি এন আর। পি কত, 18,750 ইন্টু এন কত, 3 বছর, আর কত 0.04। তাহলে এটাকে এখন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা যদি গুণ করে ফেলি যে 18,750 গুণ হচ্ছে 3 এবং গুণ হচ্ছে 0.04 সমান কত আসতেছে, সমান আসতেছে 2,250 কি টাকা। ওকে, সরল মুনাফাটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে, কারণ আমাদের দুইটা মুনাফার পার্থক্য লাগবে। আবার আমরা যদি লিখি যে আবার আমরা জানি কি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। তো সি এর একটা সূত্র আমরা জানি, সি এর সূত্র হচ্ছে পি ইন্টু কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এদিকে মাইনাস পি রয়েছে। তো এই পুরো বিষয়টাতে যদি আমরা এখন মানটা বসিয়ে দিই, দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। পি হচ্ছে 18,750 গুণ এখানে আছে 1 যোগ 0.04 টু দি পাওয়ার কত, 3 বছর 3 বিয়োগ 18,750। এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি এইভাবে যে 18,750 গুণ 1.04 টু দি পাওয়ার 3 বিয়োগ হচ্ছে 18,750। এখন এই ক্যালকুলেশনটা আমরা এক ধাক্কায় যদি করে ফেলি যে 1.04, তাই তো, এটাকে হচ্ছে কিউব আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আসতেছে 18,750 18,750
তাহলে যেটা হচ্ছে 21,091.2। তো আমরা একটা কাজ করি, এটাই লিখে ফেলি, খামোখা এটা না লিখে 21,091.2 আর বিয়োগ হচ্ছে 18,750। তাহলে এখানে করলে কত আসতেছে? বিয়োগ 18,750, তাহলে আসতেছে 2341, আচ্ছা 2341.2, 2341.2 এটা কি টাকা গেল। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম, সরল মুনাফাটা আছে 2,550। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ, বা আমরা লিখতে পারি ও সরল মুনাফা পার্থক্য, তাহলে কি দাঁড়াচ্ছে? 2341 বিয়োগ 2.2 বিয়োগ হচ্ছে কত? 2250 এত টাকা। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? বিয়োগ 2250, অর্থাৎ 91.2। তাহলে আমরা কত পাচ্ছি? 91.2 এত টাকা। তো দেখো আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজই হয়ে গেল। এটা একটা সহজ অঙ্ক ছিল। প্রথমে আমাদের যে কাজটা করতে হয়েছে, সরল মুনাফা I = PNR বের করতে হয়েছে, আর চক্রবৃদ্ধি মুনাফার জন্য C বিয়োগ P বের করতে হয়েছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আমরা এই অধ্যায়ের শেষ অর্থাৎ 14 নম্বর অঙ্কটি করে ফেলি। 14 নম্বর অঙ্কটা দেখো, একটু মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করি। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। আমাদেরকে বের করতে হবে সরল মুনাফার হার। 3,000 টাকা রেখে 3,600 টাকা পাইছে, অর্থাৎ 600 টাকা ছিল তার মুনাফা। তো সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কি? হার বের করতে হবে। এই হারটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা কিভাবে হার বের করতে পারি এটা তো নিশ্চয়ই আমরা জানি, তারপর একটু প্র্যাকটিস করে ফেলি। ক নাম্বারটা, তো প্রথমে আমরা যে জিনিসটা একটু লিখে নিই যে কি কি জিনিস দেওয়া আছে। যে এখানে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, সেটা কি? সেটা হচ্ছে যে আসল, তাই না? যেহেতু ব্যাংকে জমা রাখছিল কত, আসল P সমান 3,000 টাকা। ওকে, তারপরে হচ্ছে সময়, সময় N সমান কত? N সমান হচ্ছে 2 বছর। ওকে, এরপরে খেয়াল করো মুনাফা আসল, মুনাফা আসল যেটা আমরা এ দ্বারা প্রকাশ করি সেটা কত? 3,600 টাকা। তাহলে সুতরাং মুনাফা কত হবে? I সমান A বিয়োগ P, মানে 3,600 বিয়োগ 3,000। এটা কি? এটা হচ্ছে টাকা। যার যার একক সেটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ টাকার জায়গায় টাকা, বছরের জায়গায় বছর। তাহলে মুনাফাটা কত হয়েছে? 600 টাকা। এটা আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা জানি যে আমরা জানি সরল মুনাফা I সমান হচ্ছে PNR, এটা আমরা জানি। যেহেতু এটা আমরা জানি, এখান থেকে আমাদের বের করতে হবে আর এর মান, তাই না? এই যে আর এর মানটা আছে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আর সমান কি? I ডিভাইডেড PN, এটা আমরা জানি। তাহলে আমরা এখন কি করতে পারি?
আমরা যে কাজটা করতে পারি, আই কত 600, পি কত 3000, ইন্টু এন কত 2 বছর। এখন আমরা যে কাজটা করতে পারি যে আমরা দেখো আর এর জন্য আমাদের পার্সেন্টেজ আনতে হবে। পার্সেন্টেজ আনতে গেলে আমাদের কি করতে হবে, যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গুণ একটা 100 দিলাম, আর এখানে কি করলাম, একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। কারণ আমরা জানি যে পার্সেন্টেজ সমান হচ্ছে 1/100। তো নিচে 1/100 আছে আর উপরে 100 আছে, কাটাকাটি করলে যা আছে তাই থাকতেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, অথবা আমরা এটাকে একটু পরেও আনতে পারি চাইলে, এটা আপাতত দরকার নেই। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো এটা হচ্ছে 300, তাই না? এটা হচ্ছে 300। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এখানে আসতেছে 10, অর্থাৎ এখানে আসতেছে 10 আর এখানে আসতেছে 1/10। এটাকে আমরা কি করতে পারি, এই যে 1/10কে আমরা কি করতে পারি, 1 গুণ 100 আর নিচে 10 আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 10 10 100 মানে হচ্ছে 10%। এখন দেখো এটা তোমরা কেউ বুঝতে পারছো কিনা, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কিন্তু এটা বোঝা উচিত। আমরা জাস্ট যে কোনো একটা সরল ভগ্নাংশকে কী করছি, একদম পার্সেন্টেজে রূপান্তর করছি। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার হচ্ছে 10%। সরল মুনাফার হার 10%। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরের প্রশ্নটা কি, এরপরের প্রশ্নটা হচ্ছে আরও 3 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। তো চলো আমরা পরের টুকু করে ফেলি। এখন দেখো এখানে লেখা আছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো দেখো 2 বছর পর মুনাফা সহ আসল হচ্ছে কত, 3600 টাকা। আরও 3 বছর পর, তার মানে মোট কত, 5 বছর। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে খ নাম্বার, যে এখন দেখো এখানে 3 বছর পর বা মোট সময় কত, n সমান 5 বছর। ওকে, এটা গেল একটা। তো এরপরে হচ্ছে কি আমাদের আসল কত দেওয়া আছে, পি সমান হচ্ছে আমরা জানি এটা হলো 3000 টাকা। এরপরে আমরা ক হতে পাই হার আর সমান কত, আর সমান হচ্ছে 10% বা কি 10/100 বা এটা আমরা কি লিখতে পারি 1/10, এটা লিখতে পারি আমরা। এখন আমাদের বের করতে বলছে কি যে 3 বছর পর মুনাফা আসল কত হবে। মুনাফা আসল মানে কি, মুনাফা যোগ আসল। তাহলে আমরা প্রথমে মুনাফাটা বের করে ফেলি, যে আমরা জানি সরল মুনাফা পি সমান সরল মুনাফা আই সমান PNR। তো পি কত, পি হচ্ছে 3000, এন কত 5 বছর, আর কত 1/10। এই শূন্য আর এই শূন্য কাটা, এখানে হচ্ছে 300 আর গুণ 5 মানে 1500
এখন খেয়াল করো, আমরা সরল মুনাফা পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে হবে কত? মুনাফা আসল। আবার আমরা জানি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তো আসল কত? আসল হচ্ছে 3000, মুনাফা কত? 1500, এত কি টাকা। তার মানে মোট কত দাঁড়ালো? মোট হচ্ছে 4500 কি 4500 টাকা। খুব সহজেই কিন্তু আমরা এটা বের করে ফেললাম। আমাদের প্রশ্নটা কি ছিল? আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে? 3 বছর পর মুনাফা হয়েছে 1500 টাকা, তাহলে আসল কত হয়েছে? 4500 টাকা। তো এটা গেল একটা। এখন আমাদের বের করতে হবে লাস্ট অঙ্ক, যেটা 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তো চলো এটাও আমরা করে ফেলি। প্রশ্নে যেই জিনিসটা ছিল খেয়াল করো, যে প্রশ্নের সাথে গয়ের পার্থক্যটা কি। প্রশ্নে ছিল হচ্ছে 3000 টাকা 2 বছর পর মুনাফা আসল সহ 3600 টাকা পেয়েছে, আর গয়ে যেটা বলছে যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে মূলধন পি সমান কত? 3000 টাকা। এটা গেল। তারপরে কি আছে? সময় এন সমান কত? এই যেহেতু এখানে বলছে 2 বছর, লিখলাম 2 বছর। এখন আমাদেরকে বলছে কি চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন দেখো পি কত? আসল বা মূলধন, সেটা কত? 3000, লিখলাম 3। এরপরে 1 যোগ এখানে মুনাফা হার কত ছিল? মুনাফা হার আর সমান আমরা কত বের করছিলাম খতে? খেয়াল করো, খতে আমরা যেটা পাইছিলাম নাকি কতে, যে সরল মুনাফা হার নির্ণয় করো। হারটা কত ছিল? হারটা ছিল কত? 10%। দেখো এই যে শেষে আমরা কত বের করছিলাম? এই যে 10%। সরল মুনাফা হার ছিল 10%। তো এখানে যে প্রশ্নটা আছে খেয়াল করো, প্রশ্নটাতে কি চাইছে? প্রশ্নটাতে যেটা বলছে যে একই হার, তার মানে কি? একই হার মানে হলো 10%। তো এটা কত? 10%, বা এটাকে আমরা লিখতে পারি 10/100। তো 10/100। আর এন মানি কত? এন মানি 2 বছর। তো এটাকে যদি ডাইরেক্ট আমরা এইভাবে ক্যালকুলেট করি, তো 3000 গুণ, আমরা যদি সহজে করি, দেখো সহজে করতে গেলে তোমরা যে কাজটা করবা, প্রথমে হচ্ছে বের করে ফেলবা যে 10/100 মানে কত? 0.1। এই 0.1 তার সাথে যোগ করবা কত? 1। কত আসলো? 1.1। লিখে ফেলি আমরা 1.1 তার উপরে স্কোয়ার। তো 1.1কে স্কোয়ার করলে আমরা কত পাই? স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে কত? 1.21। তার সাথে আমাদের গুণ কি হবে? তার সাথে আমাদের গুণ হবে হচ্ছে 3000। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 3630 টাকা। প্রশ্নটা কি? যে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো আমরা লিখব। তাহলে সুতরাং 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত?
৩,৬৩০ টাকা। আর এদিকে কত ছিল? মুনাফা আসল সহ ছিল ৩,৬০০ টাকা। তো এই হচ্ছে আমাদের কি বলো এটাকে, চক্রবৃদ্ধি 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, সরি মুনাফা তো না, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন। তো এই হচ্ছে আমাদের কি বলো এটাকে 2.2 এর আমরা মানে সমাধান করে ফেললাম সব কটা অঙ্কের, একদম যা আছে 14 নম্বর পর্যন্ত সব অঙ্কগুলো আমরা করে ফেললাম। আশা করি তোমাদের এই অঙ্কগুলো খুব কাজে লাগবে, পরীক্ষার জন্যও কাজে লাগবে, এবং স্কুল যে পরীক্ষাগুলো হয় আর জেএসসি পরীক্ষা হোক বা না হোক আমাদের এগুলো শিখতে হবে। সবচেয়ে বেশি কাজে লাগবে ক্লাস 9-এ যখন তোমরা উঠবে, তখন বীজগণিতের ভিতরে মুনাফার একটা অধ্যায় থাকবে। সেই অধ্যায়তে তোমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, মুনাফা আসল, তারপর সরল মুনাফা, এই সব অঙ্কগুলোই কাজে লাগবে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটা সাবস্ক্রাইবার সহ তোমরা ভিডিওটা দেখছো। আর অনেকেই দেখা গেছে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে মনে হয় যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগে এবং উপকারে আসছে, তাহলে নিজেরা সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করো। তো আর দীর্ঘায়িত করব না, এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।